দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারীর কর্মসূচির মধ্যে জনগণের বাধা এবং জনগণ শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ করেছে, তার গাড়ি ভাঙচুর করে এসে মাত্র গরিব মানুষের পেটে লাথি মারা শুরু করে দিয়েছে। এই সরকার আমরা চাই না। এদিকে আজ শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ হওয়ার কারণে শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদী পদত্যাগ করতে বাধ্য হয়। ভারতের প্রত্যেকটা জনগণ এখন সরকার বিরোধী স্লোগান দিচ্ছে, রাজপথে ধ্বংসলীলাও করছে। সব মুখ লুকিয়ে রাখলেন। ছোট্ট একটি বাচ্চা স্কুলে মারা গেল ট্রিটমেন্ট না পেয়ে। কোথায় হিউম্যান রাইটস কমিশন? দিল্লি আগে একটা পিঁপড়ে কামড়ালেও হিউম্যান রাইটস কমিশন। ককরোচ জনতা পার্টির যে এত ফলোয়ার হয়ে গিয়েছে, সবাইকে তিনি আহ্বান করেছেন দিল্লি এয়ারপোর্টে আসতে। সামগ্রিক বিষয়টা নিয়ে আর ভয় পেলে চলবে না, আমাদেরকে রাস্তায় নামতে হবে। ইতিমধ্যেই তার বক্তব্য অনুযায়ী 1 কোটিরও বেশি ছেলে মেয়ে এফেক্টেড হয়েছে। অনেকেই বলছেন ভাইপো, আরে ভাইপো থাকবে না, ভাইপোকেও তিহার জেলে যেতে হবে। মমতা ব্যানার্জির হাতে বাটি ছাড়া এখন কিছু নেই। যে কথাটা আমি গতকাল থেকে বলছি, মমতা ব্যানার্জি যদি বুদ্ধিমতী হন তাহলে কালীঘাট মন্দিরের কোন জায়গাটায় বসলে সব থেকে বেশি মুনাফা পাবেন সেই জায়গাটা ঠিক করে নিন। শুভেন্দু প্রশাসন সেটার ব্যবস্থা করে দেবেন। এর বাইরে মমতা ব্যানার্জির রাজনৈতিক জীবনে আর কিচ্ছু পড়ে নেই। আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনভিত্তি তো সেই দিন শেষ হয়ে গেছে যেদিনকে ভোট লুট করে মমতা ব্যানার্জি জেতা শুরু করেছে। সমস্ত ধরনের কুকীর্তির সঙ্গে নাম জড়িয়েছে তৃণমূলের, অন্তত এমনটাই দাবি করে তৃণমূলের প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো। আর বাস্তবে কিছুটা তেমন দেখাও গিয়েছে। পশ্চিমবঙ্গে সকল ধরনের অবৈধ কাজ করছে মমতা ব্যানার্জির তৃণমূল। আর আজকে দেখতে পারি শুভেন্দু অধিকারী তৃণমূলের বিরুদ্ধে কথা বলে শুভেন্দু অধিকারী নিজেই বিপদে পড়ে, তার গাড়ির উপর আক্রমণ হয় মুসলিম, হিন্দুরা, এমনকি সাধারণ জনগণ। এই বর্তমান সরকার শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অ্যাকশন নেয় রাজপথে। দর্শক শ্রোতা, এই বিষয়কে কেন্দ্র করে অনেকে ক্ষমতা হারায় নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারী, তারা ভয়াবহ একটি সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত দেখে সম্পূর্ণ ভারতের জনগণ অবাক হয়। আপনিও এই সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর অবস্থা এবং রাজপথের অবস্থা সবকিছুই অনেক আলোচনার মাধ্যমে তুলে ধরব। সমস্ত ধরনের কুকীর্তির সঙ্গে নাম জড়িয়েছে তৃণমূলের, অন্তত এমনটাই দাবি করে তৃণমূলের প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো। আর বাস্তবে কিছুটা তেমন দেখাও গিয়েছে। নিয়োগ দুর্নীতি হোক বা গরু পাচার, সরকারি ত্রাণের সামগ্রী সাধারণ মানুষের মধ্যে বন্টন না করে নিজেদের কাছে গচ্ছিত রাখাই হোক বা অন্য কোনো অপরাধ, বিভিন্ন ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূল নেতা কর্মী সমর্থকদের। আর এবার অবৈধ সেবনের সামগ্রী সহ গ্রেফতার এক তৃণমূল নেতা। ধানের গোলায় চটের বস্তায় সেই সমস্ত সামগ্রী লুকিয়ে রেখেও শেষ রক্ষা হলো না। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ অভিযানে গ্রেপ্তার হতেই হলো তৃণমূল নেতা তথা কোচবিহারের দিনহাটায় তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুনীল বর্মনকে। জানা গিয়েছে সাহেবগঞ্জ থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর যৌথ অভিযানে অবৈধ এইসব সামগ্রী সহ গ্রেফতার করা হয়েছে সুনীলকে। বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রবিবার গভীর রাতে বুড়িরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পটুয়ার ডেরা এলাকায় সুনীল বর্মনের বাড়িতে আচমকা অভিযান চালান। তল্লাশি চালিয়ে বাড়ি থেকে বিপুল পরিমাণ বস্তাবন্দি অবৈধ সেবনের সামগ্রী উদ্ধার হয়েছে। বাড়ির মধ্যে ধানের গোলায় চটের বস্তার ভেতরে সেই সমস্ত সামগ্রী লুকিয়ে রাখা হয়েছিল বলে খবর। দিনহাটা 2 নম্বর ব্লকের বিডিও লাহুমি ওয়াংদি এবং সাহেবগঞ্জ থানার ওসি নকুর রায়ের উপস্থিতিতে পুরো অভিযান এবং উদ্ধার প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃত তৃণমূল নেতার বাড়ি থেকে মোট 83 কেজিরও বেশি ওই সমস্ত অবৈধ সেবনের সামগ্রী উদ্ধার হয়েছে। স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধি হয়েও সুনীল নিজের জমিতে দীর্ঘদিন ধরে ওই সমস্ত অবৈধ সেবনের সামগ্রী চাষ করত। এমনকি আবাস যোজনার অধীনে ঘর পাইয়ে দেবার নাম করে উপভোক্তাদের কাছ থেকে জোর করে টাকাও আদায় করত বলে অভিযোগ। সমস্ত ধরনের কুকীর্তির সঙ্গে নাম জড়িয়েছে তৃণমূলের, অন্তত এমনটা দাবি করে আসছে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো। কিছুটা সেই ছবি দেখাও যাচ্ছে। নিয়োগ দুর্নীতি হোক বা গরু পাচার, সরকারি ত্রাণের সামগ্রী সাধারণ মানুষের মধ্যে বন্টন না করে নিজেদের কাছে গচ্ছিত রাখাই হোক বা অন্য কোনো অপরাধ, বিভিন্ন ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূল নেতাকর্মী সমর্থকদের। আর এবার অবৈধ সেবনের সামগ্রী সহ গ্রেপ্তার এক তৃণমূল নেতা। ধানের গোলায় চটের বস্তায় সেই সমস্ত সামগ্রী লুকিয়ে রেখেও শেষ রক্ষা হলো না। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর যৌথ অভিযানে গ্রেপ্তার হতেই হলো তৃণমূল নেতা তথা কোচবিহারের দিনহাটায় তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুনীল বর্মনকে। জানা গিয়েছে সাহেবগঞ্জ থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর যৌথ অভিযানে অবৈধ এই সমস্ত সামগ্রী সহ গ্রেফতার করা হয় সুনীলকে। আমাদের প্রতিনিধি মনসুর হাবিবুল্লাহ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। রাজ্যে পালাবদল হয়েছে চৌঠামে, আর পালাবদলের পরেই একের পর এক পর্দা ফাঁস হচ্ছে প্রাক্তন শাসক দল অর্থাৎ বিদায়ী তৃণমূল কংগ্রেস নেতা মন্ত্রীদের।
কোচবিহারের দিনহাটা এক সময়ে উদয়ন গুহর গড় হিসাবে পরিচিত ছিল। চৌঠা মে রেজাল্ট প্রকাশ হতেই উদয়ন গুহ পরিবারকে নিয়ে মধ্যরাতেই দিনহাটা ত্যাগ করেছেন। দিনহাটাতে তিনি আর ফিরে আসেননি। কালীঘাটের মিটিংয়ে তাকে দেখা গেলেও দিনহাটাতে তার সঙ্গীদের একের পর এক দুর্নীতির কথা কিন্তু ফাঁস হচ্ছে। দিনহাটা বিধানসভার অন্তর্গত সাহেবগঞ্জ থানার অধীনে বুড়িরহাট 2 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূল কংগ্রেসের উপপ্রধান সুনীল বর্মনকে নিষিদ্ধ পদার্থ সহ গ্রেপ্তার করেছে পুলিশ। 83 কেজি নিষিদ্ধ জিনিস পাওয়া গেছে তার বাড়িতে। কিভাবে রেখেছিল তা জানলে আপনারা চমকে যাবেন। একদম বেহাল অবস্থা। কি বেহাল অবস্থা! দিদিমণির ফ্লপ শো হচ্ছে, সঙ্গে 5 জন বিধায়ক সাংসদ, তার আর কেউ নেই। ভাইপো ওখানে একদম ভয়ে লুকিয়ে আছে, যে কোনো দিন যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হবে। শুধু দল যাচ্ছে না, দল থেকে তারা বহিষ্কৃত হয়ে যাচ্ছে, দলের প্রতীক চলে যাবে, রেজিস্ট্রেশন চলে যাবে। আর এইসব নিয়ে যখন মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা, তখন দিদিমণির নিজের পরিবারের মধ্যে ভাঙন। এতদিন ভাইপোকে তুলতে গিয়ে পরিবারের যে সদস্যরা ডিপ্রাইভড হয়েছে বলে মনে করছে, তারা এবার দিদির সঙ্গে ছাড়তে চলেছে এবং তার ফলে মমতা ব্যানার্জির পরিবার এবার আড়ি ভাঙার মুখে চলে আসছে। আর গোদের উপর বিষ ফোড়ার মতো এই পুরো এপিসোডে এন্ট্রি হয়ে গেছে প্রশান্ত কিশোরের, এবং তার ফলে খেলা জমে ক্ষীর যাকে বলে সেই জায়গায় পুরো পরিস্থিতিটা পৌঁছে যাচ্ছে। কি কি হচ্ছে এক এক করে আপনাদের সামনে নিয়ে আসছি। প্রথমেই আজকে আমাদের যেটা সবার নজর ছিল সেটা হচ্ছে দিদিমণির ধর্ণা। অবশেষে দিদিমণি বুঝলেন যে তাকে রাস্তায় নামতে হবে, পথই পথ দেখাবে, রাস্তায় না নামলে আর দিদিমণির কোনো রকম কোনো অবস্থা বেঁচে থাকবে না, কেননা সমস্ত কিছু হাত থেকে চলে যাচ্ছে। ভাইপোটাও যে কোনো দিন জেলে চলে যাবে। আর সেই জন্য আজকের দিনটা তিনি ঠিক করে নিয়েছিলেন, তিনি ধর্ণায় দেবেন, এবং সেই জন্য তার হয়ে তার দলের তরফ থেকে কুণাল ঘোষরা গিয়েছিল রানী রাসমণি রোডে মঞ্চ বাঁধার আবেদন নিয়ে। কলকাতার পুলিশ বলেছে হবে না, ফটো এখান থেকে সিম্পলি ভাগিয়ে দিয়েছে, এবং তারপর বলেছে ভাই ওয়াই চ্যানেলে গিয়ে ধর্ণা দিতে পারো। আর তারপর কুণাল বাবুদের কুই কুই ভুই ভুই শুনতে শুনতে এত আনন্দ, এত মনটা প্রশান্ত হয়ে যাচ্ছিল যে কি বলবো। এই কুণাল ঘোষরা ভুলে গেছে গত 5 বছরের অত্যাচারের কথা, যেখানে মাননীয় বিরোধী দলনেতা ছিলেন তৎকালীন শুভেন্দু অধিকারী, তাকে বারবার একটা স্ট্রিট কর্নার করার জন্য মহামান্য কলকাতা হাইকোর্টে ছুটে যেতে হয়েছে। তারপর মহামান্য কলকাতা হাইকোর্টের বদান্যতায় হয়তো অনুমতি মিলেছে, কিন্তু সেখানে কি শয়তানি এই কুণাল ঘোষদের দল, এই মমতা ব্যানার্জির দল করেছে। তাদের দলটা প্রশাসনটাকে কাজে লাগিয়ে বলেছে ওই 100 জন, 150 জন, 500 জন, 1000 জনের বেশি সেখানে যেন কিছুতেই জমায়েত না হয়। আর তারপর সেই ছবিটা দেখিয়ে বলেছে বিজেপির সঙ্গে লোক কোথায়, মানুষকে বোকা বানানোর, ঠকানোর আপ্রাণ চেষ্টা এই তৃণমূল কংগ্রেস করে গেছে। তাই এবার সেটা সুদে আসলে ফেরত আসছে। যদিও ওই রকম নক্কারজনক কাজ এই শুভেন্দু প্রশাসন করছেন না, তারা বলেছেন যে এসো ওয়াই চ্যানেলে ধর্ণা দো। আর সেখানে ওয়াই চ্যানেলে যখন ধর্ণা দিতে গেছেন, দেখুন সেই ধর্ণার ছবি, মমতা ব্যানার্জির সঙ্গে মেরে কেটে 10 জন বিধায়কও নেই, 5 জন সাংসদও তার সঙ্গে নেই। এবং এই যে ছবিটা দেখছেন, এটা আজকের এখনকার ছবি। মুহূর্তে 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 যেরকম ডেভেলপমেন্ট হচ্ছে, এরাও শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন কিনা সন্দেহ রয়েছে। একদিকে তো এদের যে সীমাহীন দুর্নীতি রয়েছে, তার জন্য জেলে যাবার আতঙ্ক এদেরকে তারা করছে, যে কোনো দিন যে কোনো মুহূর্তে যে কেউ অ্যারেস্ট হয়ে যেতে পারে। অন্যদিকে যেভাবে দল ভারী হচ্ছে বিদ্রোহীদের, সেখানে আর লুকো ছাপার কোনো জায়গা নেই। সকলেই একে 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 সেই শিবিরে চলে যাচ্ছে। মমতা ব্যানার্জির হাতে তাহলে কে রইলেন? অনেকেই বলছেন ভাইপো। আরে ভাইপো থাকবে না, ভাইপোকেও তিহার জেলে যেতে হবে। মমতা ব্যানার্জির হাতে বাটি ছাড়া এখন কিছু নেই। যে কথাটা আমি গতকাল থেকে বলছি, মমতা ব্যানার্জি যদি বুদ্ধিমতী হন, তাহলে কালীঘাট মন্দিরের কোন জায়গাটায় বসলে সব থেকে বেশি মুনাফা পাবেন, সেই জায়গাটা ঠিক করে নিন। শুভেন্দু প্রশাসন সেটার ব্যবস্থা করে দেবেন। এর বাইরে মমতা ব্যানার্জির রাজনৈতিক জীবনে আর কিচ্ছু পড়ে নেই, কিচ্ছু পড়ে নেই, কিচ্ছু পড়ে নেই। আজকের ফ্লপ শো দেখে সেটা আরো বেশি স্পষ্ট হয়ে গেছে। আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনভিত্তি তো সেই দিন শেষ হয়ে গেছে যেদিনকে ভোট লুট করে মমতা ব্যানার্জি জেতা শুরু করেছে। মমতা ব্যানার্জির জনভিত্তি সেই দিন শেষ হয়ে গেছে যেদিনকে ভয়ে ফলতায় প্রচারে যেতে পারেনি। মমতা ব্যানার্জির জনভিত্তি সেই দিন শেষ হয়ে গেছে যেদিনকে হাইকোর্টে গিয়ে চোর চোর স্লোগান শুনে ল্যাজ গুটিয়ে পালিয়ে গেছে। মমতা ব্যানার্জির জনভিত্তি সেই দিন শেষ হয়ে গেছে যেদিনকে ভাইপো অভিষেক মার খাচ্ছে, নিজের দলের গটাপ কেস হোক, কিন্তু সেখানে অব্দি পৌঁছতে পারেনি। আর সেই মমতা ব্যানার্জি এসে দাঁড়াবেন, তার হাত থেকে দল চলে যাচ্ছে, প্রতীক চলে যাচ্ছে, রেজিস্ট্রেশন চলে যাচ্ছে, আর তাকে দেখে মানুষ আবার দিদি মা করে চিৎকার করবে না। সেই দিন শেষ হয়ে গেছে, মানুষ আর বোকা বনবে না। মমতা ব্যানার্জি রাজনীতি শেষ শেষ শেষ, সেটা আজকে ওয়াই চ্যানেলে একদম স্ট্যাম্প পড়ে গেল। কিন্তু এখানেই সবকিছু শেষ হয়ে যাচ্ছে না। মমতা ব্যানার্জির জন্য আরো অনেক কিছু অপেক্ষা করছে। কি অপেক্ষা করছে? টিএমসি এমএলএ 50 জনের সই সম্পন্ন ঋতব্রতকে দলনেতা করেই তৈরি হচ্ছে আসল তৃণমূল।
আসলে এখানে যে 50 জন এমএলএর কথা বলা হচ্ছে, এই 50 জনের সাইন অলরেডি হয়ে গেছে, কিন্তু সংখ্যাটা মুহুর্মুহু বাড়ছে। কেননা গতকাল থেকে দফায় দফায় বিভিন্ন জায়গায় বৈঠক চলছে এই বিদ্রোহীদের। এরা একটা জিনিসই বুঝে গেছে যে এই দলটার রাজ যদি মমতা ব্যানার্জির হাতে থাকে, সেটা অভিষেক ব্যানার্জির হাতেই আলটিমেটলি থাকবে। আর তাহলে যেভাবে চাকর বাকরের মতো এদের সঙ্গে ব্যবহার করা হয়, যেভাবে দুর্নীতি করা হয়, সেটা আরও মাথাচাড়া দেবে। এই একটা সুযোগ পেয়েছে এই পাপগুলোকে বিদায় করার জন্য। সেই জন্য প্রথমে মধ্যমগ্রামে এক নেতার বাড়িতে বৈঠক হয়। সেই বৈঠক সাকসেসফুল হয়েছে, সেখানে কিন্তু ক্রমশ জনসমর্থন বেড়েছে। আর তারপর সেটা হয়ে যাওয়ার পর, রেসপন্স পজিটিভ আসার পর আর কোনো লুকোছাপার কোনো ব্যাপার ছিল না। সল্টলেকের বিভিন্ন হোটেলে দফায় দফায় বৈঠক হয়েছে। বিভিন্ন জন যারা এখনো এই গ্রুপটার মধ্যে ঢুকতে পারেনি, তারা ভিডিও কলে, তারা বারবার হোয়াটসঅ্যাপ কলে যোগাযোগ করেছে এবং সেই সংখ্যাটা বেড়েছে। এবং শেষে এরা এতখানি ডেসপারেট হয়ে গেছে যে এমএলএ হোস্টেল, সেখানে গিয়েও ওপেন মিটিং হয়েছে। মমতা ব্যানার্জি ভাবছিল যারা তারা একদম সাগা, একদম নিজের লোক, তারা অবধি মমতা ব্যানার্জিকে ঘেঁচু দেখিয়ে দিয়ে সোজা ওই বিদ্রোহী শিবিরে চলে গেছে। ভারতের তরুণদের নিয়ে গড়ে ওঠা অনলাইন ভিত্তিক সংগঠন ককরোচ জনতা পার্টি সিজেপি এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে দেশের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাস্তায় নামার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার আমেরিকান সংবাদ মাধ্যম ইউএস নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মাত্র কয়েকদিনের মধ্যে কোটি কোটি অনুসারী পাওয়া এই সংগঠনটি ভারতের তরুণ সমাজের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে বেকারত্ব, মূল্যস্ফীতি, প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষার ফলাফলে ভুলের মতো ইস্যুতে ক্ষুব্ধ তরুণদের সমর্থন পাচ্ছে দলটি। যুক্তরাষ্ট্র প্রবাসী অভিজিৎ দীপকে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন, শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবিতে আমি ভারতে ফিরছি। তিনি তরুণদের দিল্লিতে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকারের জবাবদিহি নিশ্চিত করা আমাদের সাংবিধানিক অধিকার। দীপকের দাবি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে প্রায় 8 লাখ শিক্ষার্থী একটি আবেদনে স্বাক্ষর করেছে। তবে এ বিষয়ে শিক্ষামন্ত্রী বা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সিজেপির এই ত্বরিত উত্থান মোদীর 12 বছরের শাসনামলে এটি সবচেয়ে বড় অনলাইন ভিত্তিক ভিন্ন মতের আন্দোলনগুলোর একটি। সাম্প্রতিক রাজ্য নির্বাচনে জয়ী হলেও জ্বালানির মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট এবং ইরান যুদ্ধের প্রভাবে জন অসন্তোষ বাড়ছে। ককরোচ জনতা পার্টি নামটি এসেছে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের এক মন্তব্য থেকে। তিনি কিছু বেকার তরুণকে তেলাপোকার সঙ্গে তুলনা করেছিলেন। পরে অবশ্য তিনি বলেন, তার মন্তব্যটি ভুয়া ও জাল ডিগ্রিধারীদের উদ্দেশ্যে ছিল, তরুণদের অপমান করার জন্য নয়। বর্তমানে ইনস্টাগ্রামে দলটির অনুসারীর সংখ্যা 2,20,00,000-এর বেশি। গত 2 বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকা দীপকে জানান, ভারতে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে। এই আশঙ্কায় তার পরিবার ও বন্ধুরা উদ্বিগ্ন। তবে তিনি বলেন, আর কতদিন ভয় নিয়ে বাঁচবো। এদিকে ভারত সরকার সিজেপির এক্স অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। এছাড়া দীপকের অভিযোগ, অজ্ঞাত হ্যাকাররা তাদের ইনস্টাগ্রাম পেজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিল। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেছেন, সিজেপি পাকিস্তান ও ভারত বিরোধী গোষ্ঠীর সহায়তায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারী বাড়ানোর চেষ্টা করছে। তবে প্রধানমন্ত্রী মোদী এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। সম্প্রতি প্রশ্নপত্র ফাঁসের কারণে মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল হওয়ায় দেশ জুড়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে পুনর্পরীক্ষার প্রশ্নপত্র ডাক বিভাগের বদলে ভারতীয় বিমান বাহিনীর মাধ্যমে পরিবহনের পরিকল্পনা করছে সরকার। তরুণদের চাকরি সংকট নিয়েও সরব হয়েছে সিজেপি। সরকারি তথ্য অনুযায়ী 15 থেকে 29 বছর বয়সীদের মধ্যে গত বছর বেকারত্বের হার ছিল 9.9%, যা দেশের সামগ্রিক বেকারত্বের হারে 3 গুণেরও বেশি। তাই কিনা পিতলের বাংলা করতে পারলে সোনার বাংলা তো দূরের কথা। এসে মতো গরিব মানুষের পেটে রাতি মারা শুরু করে দিয়েছে। এই সরকার আমরা চাই না। উনি আদানি আম্বানি করতে চাইছে, গরিবের সরকার নয়, বড় লোকের সরকার। এটা নম্বরই লোক, একেবারে 2 নম্বরই লোক। আমার পকেটে যদি 20,000 টাকা নিয়ে রোজ ঘুরে ফুর্তি করতাম, আমি মোদিকে চাইতাম। যদি আমার কাছে নেই তো 1 টাকা, ওই জন্য আমি চাচ্ছি না। আমরা যেরকম খেটে খাচ্ছি, দোকানদারি করে খাচ্ছি, আমরা সেইটাই যে আমরা 3,000 টাকা ওনা চাই না। ওনা 3,000 টাকা ভিক্ষা আমরা চাই না। ওনা 3,000 টাকা উনি ওনার কাছে রেখে দিন। থেকে বড় কথা একটা কথা
কথা শুধু বলতে চাই, আমরা কি করেছি হকাররা উনিদের, এই আমরা এইটাই ভেবে পাচ্ছি না, এত কিছু তো দুর্নীতির কথা উনি তুলছে। একবার ভোটটা দাও, দেখো তোমাদেরকে কি ভালো করি, দেখো সব থেকে ভালো করে দিয়েছে, যেখানে কাজের জায়গা সেটা বন্ধ করে দিয়েছে, সব থেকে ভালো জিনিস। পালা বদলের পর দেখা যাচ্ছে একের পর এক জায়গায় হকারদের উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে রেল সংলগ্ন জায়গায় কোনোভাবেই হকারদের রাখা যাবে না। যারা দীর্ঘ 30 থেকে 20 বছর পর্যন্ত সেই সমস্ত জায়গায় হকারি করেছিল তাদের আজকে তুলে দেওয়া হচ্ছে, এমনটাই বার্তা দিচ্ছেন নতুন সরকার, বিজেপি সরকার। এবং এই নিয়ে সাধারণত কার্যত সাধারণ মানুষরা যারা হকারি করে খাচ্ছেন তারা সমস্যায় পড়ছেন, এবং এই নিয়ে বারংবার আমরা দেখতে পাচ্ছি প্রতিবাদে নামছেন বামপন্থী কর্মী সংগঠন। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা ভারতের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাছ এই বিষয়গুলো দেখে এবং ভারতের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।